আমার প্রিয় ছাত্রছাত্রী, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, ঠিক আছে? আর মন দিয়ে পড়াশোনা করছো। আমার সঙ্গে সঙ্গে সমান তালে তোমরা পড়াটা কিন্তু চালিয়ে যাও। তোমাদের পরীক্ষা কিন্তু অবশ্যই হবে। অফলাইনেই পরীক্ষা হবে, অনলাইনে পরীক্ষা হবে না, তোমাদের অফলাইনেই পরীক্ষা হবে। অর্থাৎ তোমাদের বসে খাতা কলমে পরীক্ষা দিতে হবে। সেক্ষেত্রে তোমাদের অবশ্যই মন দিয়ে পড়াশোনা করতে হবে, ঠিক আছে? আর পড়াটাকে পড়ার মতো করতে হবে, ভালো করে বুঝে পড়াশোনা করতে হবে, ঠিক আছে? আমি তোমাদের সঙ্গে রয়েছি। কোনো প্রবলেম থাকলে আমাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আমার কমেন্ট সেকশনে গিয়ে। এবং অবশ্যই আমার যদি স্টাডিটা তোমাদের ভালো লাগে তোমরা অবশ্যই সেটাকে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে এবং অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে দেবে। তার সমস্ত পড়াগুলো তোমরা পরপর পেতে থাকবে, ঠিক আছে? এখন আমি তোমাদের যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে আমাদের এইচএসে এই স্থির তড়িৎ ক্ষেত্র এবং তড়িৎ বিভব চ্যাপ্টার থেকে কী কী প্রশ্ন আসতে পারে, একদম অবশ্যম্ভাবী আসবে, তার আমি সাজেশান তৈরি করেছি। আমি পার্ট 1-এ তোমাদেরকে জয়েন্ট এন্ট্রান্স, নিট, জিমেন, অ্যাডভান্স, জিএনএম এগুলো এইচএসের উপর থেকে কী কী শর্ট কোশ্চেন আসতে পারে তার একটা ক্লাস তোমাদের আমি করে দিয়েছি। আর পার্ট 2-তে যে বড় কোশ্চেনগুলো আসতে পারে আমি সেগুলো নিয়ে কিন্তু তোমাদের আলোচনা করছি। তোমাদের এর জন্য কোথাও উত্তর খুঁজতে হবে না, আমার ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে, শুধু লিঙ্কে ক্লিক করলে তোমার উত্তরগুলো পেয়ে যাবে। আমি এখানে কিছু উত্তর করিয়ে দেবো, বাদ বাকি উত্তর আমার ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কে ক্লিক করলে তোমার সরাসরি উত্তর ঢুকিয়ে দিতে পারবে, ঠিক আছে? আমার সব উত্তর বা আমার যদি তোমরা আমার চ্যানেলে গিয়ে ভিডিওগুলো দেখবে যে আমার যেগুলো সাজেস্টিভ প্রশ্ন তার উত্তর সব আমার ছাড়া আছে, ঠিক আছে? সেখানে তোমার ভিডিওতে পেয়ে যাবে, তবুও আমি লিঙ্ক দিয়ে দেবো, তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, প্রথম প্রশ্ন আসছে, একটি তড়িৎ দ্বিমেরু একটি সুষম তড়িৎ ক্ষেত্র ইর মধ্যে রাখলে তার উপর ক্রিয়াশীল টর্ক। দেখো এটাও কিন্তু আমার আমি ডেসক্রিপশনে এই প্রশ্নের উত্তরের লিঙ্ক দিয়ে দেবো, আমার অলরেডি ভিডিও করে ছাড়া আছে, আমি লিঙ্ক দিয়ে দেবো, তোমরা পেয়ে যাবে। তাহলে তড়িৎ ক্ষেত্রের মধ্যে যদি তুমি তড়িৎ ক্ষেত্রের মধ্যে যদি একটি তড়িৎ দ্বিমেরু রাখা হয় তাহলে সেক্ষেত্রে আমার টর্ক ক্রিয়াশীল টর্ক তাহলে কি হয়, টাও ইজ ইকুয়াল টু পি ক্রস ই। এটা হয় কিভাবে হয় সেটা আমি ক্যালকুলেশন করে দিয়েছি, তোমরা পেয়ে যাবে, কোনো সমস্যা নেই, একদম খুব সহজ। কেন? দেখো তড়িৎ দ্বিমেরুকে যখন তড়িৎ ক্ষেত্রের মধ্যে রাখা হয় তখন দুটি বিপরীত আধান, তড়িৎ দ্বিমেরুতে একটা প্লাস আধান থাকে, একটি মাইনাস আধান থাকে, অর্থাৎ সমপরিমাণ বিপরীতধর্মী দুটি আধান থাকে। তাহলে একটি আধান বল পায় তড়িৎ ক্ষেত্রের দিকে, যেটা প্লাস আধান, আর মাইনাস আধানটা বল পায় তড়িৎ ক্ষেত্রের বিপরীত দিকে। তাহলে একটি তড়িৎ দ্বিমেরুর উপর দুটো বল কাজ করছে, দুটো বলের মান সমান, কিন্তু তারা পরস্পর কী করছে, বিপরীতমুখীভাবে কাজ করছে। তখন এরা কি করবে, এর মধ্যে একটা কী সৃষ্টি করবে, টর্ক। তাহলে তড়িৎ ক্ষেত্র তড়িৎ দ্বিমেরুর উপর একটা কী সৃষ্টি করবে, টর্ক। সেই টর্কের বলেছে কি, ঘূর্ণন হয়। দেখো কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে তার রৈখিক সরণ হয়, লিনিয়ার ডিসপ্লেসমেন্ট হয়, কিন্তু যখন তারপর টর্ক কাজ করে তখন তার ঘূর্ণন হয়। তাহলে সেক্ষেত্রে টাও সমান পি, আবার টাও সমান পি সাইন থিটা হবে। কি হবে, টাও সমান, এটা ভেক্টর সাইন, এটা কি হবে, পি সাইন থিটা, এটা হয়, ঠিক আছে? দেখা যায় তড়িৎ ক্ষেত্রের অভিমুখ সমবিভব লম্ব বরাবর হয়। তাহলে সমবিভব তল, ধর এখানে একটা প্লাস আধান আছে, তাহলে এইটা একটা সমবিভব তল, এটা একটা সমবিভব তল। তড়িৎ এটার বৃত্ত ধরলাম, তড়িৎ বল রাখলে এইভাবে বেরিয়ে যায়, তড়িৎ বল রাখলে এইভাবে বেরিয়ে যায়, তড়িৎ বল রাখলে এইভাবে বেরিয়ে যায়। তার মানে এটা হচ্ছে তড়িৎ ক্ষেত্রের অভিমুখ আর এটা হচ্ছে এই তলের অভিমুখ। তাহলে এই কোণটা কত ডিগ্রি হবে, 90 ডিগ্রি, ঠিক আছে? এটাও আমার ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, তোমার উত্তরটা পেয়ে যাবে। এটা কি হয় না, সমবিভব তলে একটি আধানকে এক স্থান থেকে আর এক স্থান নিয়ে যেতে কৃতকার্য কত হয়, 0 হয়। তার মানে কি, ই ডট ডিআর ইজ ইকুয়াল টু কি হয়, 0। মানে কি হচ্ছে, ই ডিআর cos θ ইজ ইকুয়াল টু 0, তার মানে থিটা সমান কত হবে, 90 ডিগ্রি। কেন দেখো ই ডিআর তো 0 নয়, তাহলে cos θ সমান 0, থিটা সমান 90 ডিগ্রি। এটাও অ্যান্সার কিন্তু আমার, আমি ডেসক্রিপশনে তোমাদের লিঙ্ক দিয়ে দেবো, তোমরা কিন্তু ওখানে পেয়ে যাবে। সমবিভব তলে আধানকে এক স্থান থেকে আর এক স্থান নিয়ে গেলে কৃতকার্য কত হয়, 0।
তার কৃতকার্য যখন শূন্য হয় কখন, যখন বল এবং সরণ পরস্পর লম্ব হয়, তাই না? এটা আমরা ছোটদের পড়ে ক্লাস 9-এও পড়েছি আমরা। যখন কি হয়, সরণ এবং প্রযুক্ত বল পরস্পর কি হয়, লম্ব হয়। অর্থাৎ এই তলের সঙ্গে এই তড়িৎ বল, এটা তড়িৎ ক্ষেত্র বিমুখ, তাহলে এইটার সঙ্গে এইটার এবারে স্পর্শ টানলাম, আর এইটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র বিমুখ, এই কোণে কত ডিগ্রি হবে, 90 ডিগ্রি হবে। তাহলে 90 ডিগ্রি হলে কৃতকার্য কত হবে, 0 হবে। কিংবা এটা বলতে পারি, এটা তো তড়িৎ ক্ষেত্র বিমুখ, এটা এইবার আমরা ব্যাসার্ধ, আর এই তল, এই কোণটা কত, সবসময় 90 ডিগ্রি হবে। ঠিক আছে, অর্থাৎ dr ই ডট dr কত হবে, 0। ঠিক আছে, আমি আধানটাকে যেখানে খুশি নিয়ে যাই না, কৃতকার্য 0। তাহলে কৃতকার্য 0 হলে কি হবে, বল গুণিতক সরণ এর দুটোর গুণফল যদি 0 হয়, তাহলে অবশ্যই থিটা 90 ডিগ্রি হবে। অর্থাৎ এই কোণটা কত ডিগ্রি অবশ্যই হবে, 90। অর্থাৎ এই তলকে এটা কিভাবে ছেদ করবে, লম্বভাবে ছেদ করবে। ঠিক আছে, এটাও আমি ডেসক্রিপশনে লিংকে আমি দিয়ে দেবো, তোমরা পেয়ে যাবে। একটি তড়িৎ ক্ষেত্রের কোন বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য মান 0। তার মানে কি, তার মানে সে তোমাকে বলে দিয়েছে যে ই কত, 0। ইর মান যদি 0 হয়, তাহলে ওই বিন্দুতে তড়িৎ বিভবের মান কি 0 হবে? তাহলে সেটা আমাদের দেখা যায়। তাহলে ই কিন্তু 0 করে দিয়েছে। এখন ই সমান কি, মাইনাস ডিভি বাই ডিএক্স বা ডিভি বাই ডিআর। তাহলে এটা সমান 0। তাহলে মানে কি দাঁড়াচ্ছে, তাহলে ডিভি সমান 0, তাহলে ভি সমান কত হবে, ধ্রুবক। তার মানে কি বলছে, কোন বিন্দু যদি ই 0 হয়, তাহলে ভি কি হয়ে যাবে, স্থির হয়ে যাবে। অর্থাৎ আমি এটুকু বলতে পারি যে কোন বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য 0 হলে ওই বিন্দুতে বিভব থাকতে পারে। তার উত্তরে কি বলবো, কোন বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য 0 হলে, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য 0 হলেও তড়িৎ বিভব থাকতে পারে, তড়িৎ বিভব থাকতে পারে। ঠিক আছে, এটা আমরা সহজেই বলতে পারি। তাহলে কোন বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য 0 হলে ওই বিন্দুতে তড়িৎ বিভব থাকতে পারে। আর একটা সহজ এক্সাম্পল নিচ্ছি, দেখো ধরো এখানে হচ্ছে প্লাস কিউ আধান, এখানে রয়েছে প্লাস কিউ আধান। ধরো এটা ডিসটেন্সটা x, এখান থেকে এই বিন্দু ডিসটেন্সও x। তাহলে এখানে পি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত হবে, দেখো। তাহলে আমি কি বললাম, যে ধরো প্লাস কিউ মানে দুটি আধান, পরস্পর থেকে 2x দূরত্বে আছে, তার পরস্পর থেকে 2x দূরত্বে আছে। তাদের মধ্যবিন্দু P তে প্রাবল্য কত হবে, তাহলে ই সমান কত হতে পারে, একটা আছে q/x², একটা -q/x²। কেন স্যার, দেখো যে বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করা হয় সেই বিন্দু একটা একক ধনাত্মক আধান রাখবো। তাহলে এখানে যদি ধনাত্মক আধান রাখি, এই ধনাত্মককে বিকর্ষণ করবে কোন দিকে, এই দিকে। আবার এই ধনাত্মককে বিকর্ষণ করবে কোন দিকে, এই দিকে। মানে দুটো বলটা তাহলে কি হবে, দুটো ক্ষেত্র, মানে একক আধানের উপরে বলটাকে তো তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বলছি। একক আধানের উপর তড়িৎ ক্ষেত্র, একক আধানের উপরে কোন একটা আধান যে বল প্রয়োগ করে তাকে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বলছি। মানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য দুটো বিপরীত দিকে হয়ে যাচ্ছে, এই জন্য মাইনাস হচ্ছে, মানে এখানে কি দাঁড়াচ্ছে, 0। এখানে কত দাঁড়াচ্ছে, 0। আর বিভব কত হবে, বিভব কিন্তু কি হবে, একটা q/x প্লাস q/x মানে 2q/x। তাহলে কোন বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য যদি 0 হয়, তাহলে সেই বিন্দুতে কিন্তু তড়িৎ বিভব থাকতে পারে। হ্যাঁ, এটা আমরা জানতে পারলাম। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট, প্রশ্ন কিন্তু অবশ্যই আসবে। আর তড়িৎ দ্বিমেরু অক্ষের উপর কোন বিন্দু ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করো, তড়িৎ দ্বিমেরু অক্ষের উপর কোন বিন্দু। তাহলে এটাও কিন্তু আমার ডেসক্রিপশনে আমি লিংক দিয়ে দেবো, এটা তোমরা পেয়ে যাবে, করা আছে। কি দাঁড়াচ্ছে, তাহলে এটা এই তড়িৎ ক্ষেত্র, এই এখানে একটা প্লাস আধান আছে, প্লাস কিউ আধান, এটা মাইনাস কিউ আধান। আমি এইখান থেকে এইখানে পি একটা বিন্দু নেব, এই পি বিন্দুতে আমি কি নির্ণয় করব, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করব। এটা মিডল পয়েন্ট, এটা ও দিলাম। এখান থেকে এর ডিসটেন্স কত হবে, r। আর এখান থেকে এটা 12, টোটাল 12, এই দুটো দূরত্ব কত, 12। তার মানে এটা l, আর এখান থেকে এটাও হবে l। এটা পেয়ে যাবো।
এটা আমাদের কি হবে, এর উত্তরটা কি দাঁড়াবে, অক্ষের উপর এই পি বিন্দু তৈরি করতে প্রাবল্য কি দাঁড়াবে না পি বিন্দুতে ই সমান কত দাঁড়াবে 2p/4πε0 r3। ঠিক আছে, এটা হবে। দেখো আমি প্রত্যেকটা তোমাদের উত্তর কোথাও খুঁজতে যেতে হবে না, কোনো চাপ আমাদের পানি, এটা আমি উত্তর করে দিয়েছি। যে উত্তরগুলো আমি শর্টে করাচ্ছি এর উত্তরগুলোকে আমি ডেসক্রিপশনে আমি কিন্তু লিঙ্ক দিয়ে দেবো, তোমরা একদম হুবহু সেম উত্তর তোমরা পেয়ে যাবে, কোনো কষ্ট করতে হবে না। ঠিক আছে, আচ্ছা এবার আসছি তড়িৎ দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডকের উপর কোন বিন্দুতে ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে ছবিটা কেমন হবে, এটাও কিন্তু আমার ডেসক্রিপশন দেওয়া আছে, আমার লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা কিন্তু দেখে নেবে। ঠিক আছে, আমার ডেসক্রিপশনে এর লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা দেখে নেবে কেমন হবে। এটা এর আগে কিন্তু আমি এটা এর ক্লাস পড়িয়েছি, আমার ভিডিও ছাড়া আছে, ক্লাসে আমি পড়িয়েছি। অর্থাৎ ছবিটা যারা বলছে এই এখানে মাইনাস ধর কিউ আধান আছে, এখানে প্লাস কিউ আধান আছে, লম্ব সমদ্বিখণ্ডক বলতে জাস্ট এইভাবে, এটা যদি এটার মাঝ বরাবর এখানে আর দূরত্বে এখানে পি বিন্দুতে আছে, এই পি বিন্দুতে আমাকে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করতে হবে। এর লব্ধি প্রাবল্য জাস্ট এই বরাবর হবে, এই বরাবর হবে। এক্ষেত্রে লব্ধি প্রাবল্য কি হবে না, এটা থিটা হলে এটাও থিটা হবে, এই বাহু যা হবে এটাও তা হবে, এটা এল এটা এল এটা আর, এটা হচ্ছে রুট অফ আর স্কয়ার প্লাস এল স্কয়ার। ঠিক আছে, এটা কত দাঁড়াবে, এখানে লব্ধি প্রাবল্য কত দাঁড়াবে, ই সমান কত দাঁড়াবে p/4πε0 আর কি। ঠিক আছে, এটা আমার ডেসক্রিপশন দেওয়া থাকবে, তোমরা দেখে নেবে। ঠিক আছে, সব পেয়ে যাবে, কোনো সমস্যা নেই। এটা বলছে একটা তড়িৎ দ্বিমেরুর জন্য সমবাহু তলের চিত্র অঙ্কন করে তড়িৎ দ্বিমেরুর জন্য যে বিন্দুতে বিভব শূন্য সেই বিন্দুগুলি চিহ্নিত করো। এটাও কিন্তু আমার ডেসক্রিপশনে এর লিঙ্ক দেওয়া থাকবে। ঠিক আছে, এটাও তোমরা পেয়ে যাবে। তো আমি এই জিনিসটা কিভাবে একটু আমি আলোচনা করে দিই, তাহলে সুবিধা হবে বুঝতে। তাহলে তড়িৎ দ্বিমেরু মানে কি, তাহলে এখানে আমার মাইনাস কিউ আধান আছে, এখানে ধরো আমার প্লাস কিউ আধান আছে। ঠিক আছে, তাহলে তড়িৎ বলরেখাগুলো কি হবে, এইভাবে প্লাস আধান থেকে এসে মাইনাস আধান, এখানে ধনাত্মক আধান থেকে বেরিয়ে কোথায় আসে, ঋণাত্মক আধানে আসে তড়িৎ বলরেখাগুলো, এইভাবে। এইভাবে আসে। ঠিক আছে, আর সমবিভব তলগুলো কেমন হয়, মাইনাস কিউ আধানের জন্য সমবিভব তল এইভাবে, এইগুলো কিন্তু সমবিভব তল, এইগুলো হচ্ছে কি সমবিভব তল। ঠিক আছে, প্লাস কিউ আধানের সমবিভব তল কোনগুলো হবে, এইগুলো সমবিভব তল, এই 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 তলগুলো কি তল, সমবিভব তল। ঠিক আছে, তাহলে এই তলগুলো কি তল হচ্ছে, এইগুলো হচ্ছে সমবিভব তল, কি তল, সমবিভব তল। এর সমবিভব তল এইটা হচ্ছে সমবিভব তল। ঠিক আছে, এবার বলছে যে তাহলে একটা তড়িৎ দ্বিমেরুর জন্য সমবিভব তলের চিত্র, চিত্রগুলো তোমরা আঁকতে পারবে। এবার কি বলেছে, তড়িৎ দ্বিমেরুর যে বিন্দুগুলোতে বিভব শূন্য, দেখো ঠিক মিডিল বরাবর এই বরাবর কিন্তু বিভব কত হবে, শূন্য হবে। এই যে এই যে এই বরাবর কি হবে, এই বরাবরের বিভব কি হবে, শূন্য। কি বলেছে, তড়িৎ যে বিন্দুগুলোতে বিভব শূন্য, তাহলে আমরা কি বলবো, এই হচ্ছে তড়িৎ বিভব কত হবে, শূন্য, তড়িৎ বিভব শূন্য। তাহলে এই বরাবর কিন্তু এটা নিয়েও আমি একটা ক্লাস করিয়েছি, আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো, ফোন দেখে নেবে। এই বরাবর তড়িৎ বিভব কি হবে, শূন্য। ঠিক আছে, এবার হচ্ছে তড়িৎ ক্ষেত্রের, তাহলে এটা পেয়ে যাবে খুব সহজ। তাহলে তড়িৎ দ্বিমেরুর জন্য সমবিভব তল কিভাবে হয় সেটা তোমাদের দেখাতে হবে। মানে এই তলগুলোতে বিভব কি হবে, সব শূন্য, এই তলগুলোতে বিভব কি হবে, সব শূন্য, এই তলগুলোতে বিভব সব কি হবে, শূন্য। ঠিক আছে, এটা সমবিভব তল। আর শূন্য বিভব কত হবে, জাস্ট এই মিডল বরাবর বিভব কত হবে, শূন্য। এই বরাবর বিভব কত হবে, শূন্য। অর্থাৎ এইখান থেকে এই আধানের এই ডিসটেন্স যা হবে, এইখান থেকে এই আধানের ডিসটেন্সও কি হবে, একই হবে। অর্থাৎ এটা যদি এল হবে,
এটাও এন হবে, এই ডিস্টেন্সটাও এন হবে আর এই ডিস্টেন্সটাও এন হবে। এই জাস্ট এই মিডল রেখা বরাবর বিভব কি হয়ে যাবে, শূন্য হয়ে যাবে, তাই না? বিভব কি হয়ে যাবে, শূন্য। মানে যদি তোমরা এমনি বলো, মানে অ্যাকচুয়ালি বিভব বি সমান কত হবে, একটা মাইনাস কিউ বাই এল আর এদিকে প্লাস কিউ বাই এল, মানে কত হয় 0। মানে এর জন্য হচ্ছে মাইনাস কিউ বাই এল আর এদের জন্য কি হচ্ছে প্লাস কিউ বাই এল 0। মানে এই বরাবর কি হচ্ছে, বিভবটা কি হচ্ছে, শূন্য হয়ে যাবে। এই ডেটা আমি ক্লাস করিয়েছি, আমি সেটাও তোমাদের ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা দেখে নেবে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু, এগুলো পরীক্ষাতে অবশ্যই আসবে। জয়েন্টেও আসতে পারে, এইচএসও আসতে পারে, জিএমএনে আসতে পারে, হ্যাঁ, আর অ্যাডভান্সেও আসতে পারে, তোমরা দেখে নেবে। বা জিএনএমে আসতে পারে, বিএসসি নার্সিংও আসতে পারে, প্রশ্নগুলো কিন্তু খুব দেখবে। এগুলো খুব, মানে এগুলো আসার সম্ভাবনা 100%, দেখে নেবে। এবার হচ্ছে তড়িৎ ক্ষেত্রের কোন বিন্দুতে তড়িৎ বিভব আর ক্ষেত্র প্রবাহের মধ্যে সম্পর্ক। তাহলে তড়িৎ ক্ষেত্র প্রবাহ আর তড়িৎ বিভবের মধ্যে সম্পর্ক, এটা আমরা জানি E সমান মাইনাস ডিভি বাই ডিএক্স। তোমাকে এটা কিন্তু দেখাতে বলছে, E সমান মাইনাস ডিভি বাই ডিএক্স। আর একটা কি হয়, E সমান মাইনাস গ্রেড ভি, এটাও হতে পারে। এটাও নিয়ে কিন্তু আমি ক্লাস করিয়েছি, সেটাও আমি তোমাদের ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো, তোমরা দেখে নেবে, খুব সহজ, ঠিক আছে? তাহলে তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য, তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে বিভব মানে ভি, ক্ষেত্র প্রাবল্য মানে ই, এর মধ্যে সম্পর্ক এটাও আমি কিন্তু ডেসক্রিপশনে আমি তোমাদের লিঙ্ক দিয়ে দেবো, তোমরা দেখে নেবে, ঠিক আছে? তার সম্পর্কটা তোমাকে এইটা প্রতিষ্ঠা করতে হবে, আমি সেখানে সুন্দর তোমাদের করিয়ে দিয়েছি, ঠিক আছে? তোমরা দেখে নেবে, ঠিক আছে? আচ্ছা দেখো, পরবর্তী কোশ্চেন আসছি, খুব সহজ। কোশ্চেনটা কি বলেছে, Q1 ও Q2 আধানযুক্ত দুটি পরিবাহী গোলককে পরস্পরের কাছে আনা হলো, ওদের মধ্যে ক্রিয়াশীল স্থির তড়িৎ বলের মান কি সঠিকভাবে Q1 Q2 বাই 4 পাই এপসাইলন নট r স্কয়ার দ্বারা প্রকাশ করা যায়? বলছে যে Q1 Q2 দুটো গোলক রয়েছে, এদেরকে কাছাকাছি আনা হয়েছে, এদের মধ্যবর্তী দূরত্ব r, তাহলে এদের মধ্যে কি স্থির তড়িৎ বলটা হবে Q1 ইনটু Q2 বাই r স্কয়ার 4 পাই এপসাইলন নট r স্কয়ার? এটা হতে পারে? হ্যাঁ, এটা হতে পারে, কিছুই নয়, একটু ঘুরিয়ে দিয়েছে কোশ্চেনটাকে, জাস্ট কুলম্বের সূত্রটাই বলেছে এখানে, একটু ঘুরিয়ে বলে দিয়েছে, ঠিক আছে? তাহলে অবশ্যই কুলম্বের সূত্রের একটা বড় প্রপার্টি রয়েছে, যে কুলম্বের সূত্র কিন্তু বিন্দু আধানের ক্ষেত্রে প্রযোজ্য। তাহলে E12P মাস্ট এ পার্টিকেল চার্জ, তাহলে কুলম্বের সূত্র বিন্দু আধানের ক্ষেত্রে প্রযোজ্য, অর্থাৎ আধানটিকে ওই গোলকের কেন্দ্রে অবস্থান করতে হবে। তাহলে আমাদের এই সূত্রটা অবশ্যই প্রযোজ্য হবে, পরিবাহী দুটো গোলককে কাছাকাছি আনলে স্থির তড়িৎ বল এটা হবে যদি আধান দুটি গোলকের কেন্দ্র বিন্দুতে অবস্থান করে। কখন হবে? যদি আধান দুটি গোলক দুটির কেন্দ্রে অবস্থান করে, ঠিক আছে? তার উত্তরটা তাহলে আমরা কি লিখব না, আধান দুটি যদি, তাহলে Q1 ও Q2 আধান দুটি যদি গোলক দুটির কেন্দ্রে অবস্থান করে, গোলক দুটির কেন্দ্রে অবস্থান করে এবং গোলক দুটির কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব r হলে স্থির, অর্থাৎ এই দুটো গোলক, এই একটা গোলক আর এই একটা গোলক, অবশ্যই এই গোলকের কেন্দ্রে রয়েছে Q1 আধান আর এই গোলকের কেন্দ্রে রয়েছে কত, Q2 আধান, আর এদের মধ্যবর্তী দূরত্ব কত ধরবো, r, ঠিক আছে? কিছু সহজ একদম।
তাহলে অবশ্যই আধান দুটিকে দুটি গোলকের কেন্দ্র অবস্থান করতে হবে, ঠিক আছে। তাহলে স্থির তড়িৎ বল কত হবে? স্থির তড়িৎ বল কুলম্বের সূত্র অনুযায়ী, কোন সূত্র অনুযায়ী? কুলম্বের সূত্রানুযায়ী কত হবে? F সমান Q1 Q2 বাই 4 পাই এপসাইলন নট r স্কয়ার। ঠিক আছে, তাহলে বুঝতে পেরে গেলে? হ্যাঁ, কিছুই নয়, শুধু কুলম্বের সূত্রটাকে একটু ঘুরিয়ে বলেছে, আর কিছু নয়। ঠিক আছে, এবার নেক্সট কোশ্চেন আসছে, গাউসের সূত্র থেকে কুলম্বের সূত্র প্রতিষ্ঠা করা। খুব সোজা, গাউসের সূত্রটা থেকে কুলম্বের সূত্র প্রতিষ্ঠা করা। গাউসের সূত্র কি বলেছে? গাউস বলেছে যে কোনো বদ্ধতলের কেন্দ্রে যদি যে আধান থাকবে সেই আধানের জন্য আমরা তড়িৎ ফ্লাক্স পাবো। সেই তড়িৎ ফ্লাক্সটা কি? ওই আধান গুণিতক 1/ε0। তাহলে কোনো বদ্ধতলে যদি কোনো আধান থাকে তাহলে ওই আধান থেকে নির্গত তড়িৎ ফ্লাক্স, ওই আধান থেকে নির্গত তড়িৎ ফ্লাক্স যেটা বদ্ধতলকে ছেদ করে বেরোবে সেটা কত হবে? Q/ε0। ঠিক আছে, তো সেটার সাহায্যে আমাকে কুলম্বের সূত্র প্রতিষ্ঠা, কুলম্বের সূত্র মানে এটা Q1 Q2 4/ε0 এটা প্রতিষ্ঠা করতে হবে। তাহলে আমি একটু উত্তরটা লেখা শুরু করা যাক। ঠিক আছে, তাহলে একটা আমি কি করব, ধরলাম এখানে একটা এই ও বিন্দুতে একটা কিউ আধান আছে, ও বিন্দুতে কিউ আধান আছে। এই কিউ আধানকে কেন্দ্র করে একটা গাউসীয় তল আমি কল্পনা করব, কাল্পনিক তল আমি কল্পনা করব। অবশ্যই এই তলের ব্যাসার্ধ কত হবে? r। আমি এই পি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করব। ঠিক আছে, তাহলে ধরলাম কি বলি কোথায়? ধরলাম ও বিন্দুতে কিউ আধান রয়েছে। ঠিক আছে, ধরলাম ও বিন্দুতে কত আধান আছে? কিউ আধান রয়েছে, কিউ আধান রয়েছে। ওই আধানকে কেন্দ্র করে, ওই আধানকে কেন্দ্র করে আর ব্যাসার্ধের একটি গাউসীয় তল কল্পনা করা হলো, গাউসীয় তল কল্পনা করা হলো। ঠিক আছে, এখন পি তাহলে এখান থেকে এই বিন্দু দূরত্ব r। এখন পি বিন্দুতে গাউসের সূত্র অনুযায়ী পি বিন্দুতে তড়িৎ ফ্লাক্স কত? তাহলে গাউসের সূত্র অনুযায়ী গাউসের সূত্রানুযায়ী পি বিন্দুতে তড়িৎ ফ্লাক্স কত হবে? লাগাও, বদ্ধতলের জন্য এই সূত্র E ডট ds সমান Q/ε0, Q/ε0। ঠিক আছে নাকি? তাহলে এবার ক্যালকুলেশনটা করো। তাহলে E ds মানে কত? ds এর ইন্টিগ্রেশন করব, এটা অবশ্যই ক্লোজ সারফেস ইন্টিগ্রাল। বদ্ধতলের ক্ষেত্রে এই চিহ্নটা দেওয়া হয়, কোন বদ্ধতলের ক্ষেত্রে এই গোলাকার চিহ্নটা দেওয়া হয়, এটা হচ্ছে বদ্ধতলের ক্ষেত্রে ইন্টিগ্রেশন। সারফেস ইন্টিগ্রাল অর্থাৎ বদ্ধতলের ক্ষেত্রফল যে সমাকল সেটা হচ্ছে এই চিহ্নটা দিয়ে প্রকাশ করা হয়। বদ্ধতল হলে এই গোলাকার চিহ্নটা দেওয়া হয়, কোথাও কাটা নেই। তাহলে ds এর ইন্টিগ্রেশন গুলো কত হবে? 4 পাই r স্কয়ার সমান Q/ε0। এপসাইলনটা কি? শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা। তাহলে এক্ষেত্রে E কত হবে? তাহলে Q/4 পাই ε0 r স্কয়ার। এটা হচ্ছে কিন্তু E বেরিয়ে গেল, E বেরিয়ে গেল। তাহলে আমি এখন যদি P বিন্দুতে Q0 আধান নিয়ে আসতে চাই, তাহলে একটা এই আধান ওই আধানের উপর একটা বল প্রয়োগ করবে, তাই না?
তাহলে আমি পি বিন্দুতে এখন পি বিন্দুতে Q0 আধান আনতে হলে বা আনলে কি আধান আনলে কি হচ্ছে, তাহলে এখন পি বিন্দুতে Q0 আধান আনলে Q0 আধানের উপর একটি বল প্রয়োগ করবে। Q0 আধানের উপর একটি বল প্রয়োগ করবে, তাই তো? সেই বলটা কত হবে? F সমান কি হবে? Q নট E। এটা জানি F সমান QE, F সমান QE, তাহলে F সমান Q নট E। এখানে যদি আমি Q নট আধান রাখতে চাইছি, নিয়ে আসতে চাইছি, এখানে P বিন্দুতে আমি Q নট আধানটা আমি আনতে চাইছি। P বিন্দুতে আমি Q নট আধান আনতে চাইছি, তাহলে এই আধান এর উপরে বল প্রয়োগ করবে। আমি এইবার আবার তড়িৎ ক্ষেত্র প্রাবল্য E পেয়ে গেছি। তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কি পেয়েছি? E পেয়ে গেছি এটা। তাহলে আমি এখানে মানটা বসিয়ে দেবো। তাহলে কি দাঁড়াবে এখানটা? না Q0 বাই 4 পাই এপসাইলন নট r স্কয়ার। তাহলে এটাই তো কুলম্বের সূত্র, এটাই তো F। তাহলে এটাই F, এটাই তো কুলম্বের সূত্র অনুযায়ী F সমান কি? Q0 বাই 4 পাই এপসাইলন r স্কয়ার অথবা Q1 Q2 বাই 4 পাই এপসাইলন r। এটা ইহাই কুলম্বের সূত্র। তাহলে ইহাই কুলম্বের সূত্র নাকি? ইহাই কুলম্বের সূত্র। তাহলে তোমাদের যদি বলে গাউসের সূত্র দিয়ে কুলম্বের সূত্র প্রতিষ্ঠা করা, খুব সহজ, একদম খুব সহজ পারবে। হ্যাঁ, প্রথম কি করব? ওই বিন্দুতে Q আধান রাখলাম। এবার ওই বিন্দুকে কেন্দ্র করে একটা গাউসীয় তল r ব্যাসার্ধে গাউসের তল কল্পনা করলাম। সেখানে P বিন্দুতে আমরা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করলাম, পেয়ে গেলাম। তাহলে P বিন্দুতে যদি তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করি, এবার আমি যদি কোনো আধানকে যদি P বিন্দুতে আনতে চাই, তাহলে এই Q আধান ওর উপরে বল প্রয়োগ করবে। বা কোনো তড়িৎ ক্ষেত্রের মধ্যে যদি কোনো আধান রাখা হয় না, সেটা বল হয়। সেটা কি হয়? F সমান QE। মানে আমি যদি Q আধানটাকে ইউ তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের মধ্যে রাখি, আমি যদি Q আধানকে E তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের মধ্যে রাখি, তাহলে যে বলটা প্রয়োগ করবে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য ওই আধানটির উপর, সেটা হচ্ছে F সমান QE। F সমান QE। আর মানটা বসিয়ে দিলে হয়ে গেল। এটা হচ্ছে কুলম্বের সূত্র। এটা তো কুলম্বের সূত্র, Q নট বাই 4 পাই এপসাইলন r স্কয়ার। আচ্ছা, আর একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এটাও পরীক্ষাতে খুব আসে। তোমরা অবশ্যই ভালো করে কেয়ারফুলি প্রশ্নগুলো দেখবে আর খাতাতে সুন্দর করে লিখে নোট ডাউন করবে, ঠিক আছে? আর সবসময় বলছি, তোমাদের যদি আমার পড়া ভালো লেগে থাকে, তোমরা অবশ্যই কিন্তু সেটাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দেবে এবং বন্ধুদেরকে শেয়ার করে দেবে। তাহলে তারা কিন্তু এই ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো, যেগুলো পরীক্ষাতে অবশ্যই আসার সম্ভাবনা বেশি, সেগুলো তারাও পেয়ে যাবে, ঠিক আছে? লকডাউনে আমরা প্রত্যেকের পাশে এসে দাঁড়িয়েছি, ঠিক আছে? তোমরাও চাইবে যে বন্ধুরা যেন হেল্প পেয়ে যায়, তারাও যেন জিনিসগুলো পেয়ে যায়। আমরা স্বার্থপরের মতো নিজেরাই শুধু একা দেখবো তা না, সবাই যেন পরস্পরের পেয়ে যায়, ঠিক আছে? এখন বলছে যে আর ব্যাসার্ধের একটি পাতলা গলীয় খোলককে কি পরিমাণ আধানে আহিত করা হলো, ঠিক আছে? তাহলে ছবিটা একটা আঁকা যাক। কি বলছে? একটা গোলক, তাহলে এই ধরো একটা গোলকে এখানে কি পরিমাণ আধান আছে না, প্লাস কিউ পরিমাণ একটা আধান আছে। তাহলে এই একটা আমি গোলক নিলাম, ঠিক আছে? এই গোলকের ব্যাসার্ধ কত বলেছে? আর। তাহলে এখান থেকে এটা আর, জাস্ট কেন্দ্র যদি ধরি এটা আমি, তাহলে কেন্দ্র থেকে এটা যদি কেন্দ্র হয়, তাহলে এইটা হচ্ছে কিন্তু তার আর, এটা কিন্তু তার ব্যাসার্ধ কত হচ্ছে? আর, ঠিক আছে? তো এবার কি বলেছে না, খোলকের কেন্দ্র থেকে আর দূরত্বে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করতে বলেছে। তাহলে এই আরটা কি বলেছে? তার ব্যাসার্ধের থেকে বড় হবে। তাহলে আমি এইখান থেকে এই একটা বাইরে এই বিন্দুটা P নিলাম। এই P বিন্দুতে এইটা এই দূরত্বটা কত? ছোট হাতে না। এইখানে কিন্তু আমাকে এই P বিন্দুতে কি নির্ণয় করতে বলেছে? ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করতে বলেছে। কার সূত্র অনুযায়ী? গাউসের সূত্র অনুযায়ী। দেখো, গাউসের সূত্র অনুযায়ী যদি তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করতে হয়, তাহলে আমরা অবশ্যই সেখানে একটা গাউসীয় তল
কনসিডার করবো, ঠিক আছে। হ্যাঁ, তাহলে গাউসীয় তল একটি আমরা অবশ্যই ধরবো। তাহলে গাউসের তল, তাহলে এখানে আমরা তাহলে গাউসের তলটা কল্পনা করি। গাউসের তলকে অবশ্যই এই ডটেড লাইন দিয়ে প্রকাশ করা হয়। কি দিয়ে প্রকাশ করা হয়? এই ডট লাইন দিয়ে প্রকাশ করা হয়। তাহলে গাউসের তল আমি কল্পনা করে ফেললাম, এটা হচ্ছে আমার গাউসের তল, ঠিক আছে। এবার বলেছে আমার তড়িৎ ক্ষেত্রে পি বিন্দু তড়িৎ ক্ষেত্রে পাবো হলো নির্ণয় করতে হবে, ঠিক আছে। তো নেই, তাহলে আমি প্রথম এই যে গোলকটাকে কিউ আধানে আহিত করা হয়েছে, ঠিক আছে, এখানে কিন্তু এটা কেন্দ্র নেই। কিউ আধানে আহিত করা হয়েছে মানে আধানটা কোথায় আছে? আধানটা এর বাইরে পৃষ্ঠে আছে। আধানটা কোথায় আছে? বাইরে আছে, ঠিক আছে, আধানটা ভিতরে নেই, ঠিক আছে। তাহলে কি বলছে যে একটা আর ব্যাসার্ধে একটা পাত্রীয় গোলীয় গোলককে কিউ কে প্লাস কিউ পরিমাণ আধানে আহিত করা হলো। তার মানে কি বলা আছে? তাহলে এটা আধানটা কেন্দ্রে থাকবে না, আধানকে প্লাস কিউ আধানে আহিত করা আছে মানে আধানটা কিন্তু এর বাইরের পৃষ্ঠে থাকবে। তাহলে এই গোলকের এই খোলক মানে দুটো পার্ট, ঠিক আছে, এই একটা পার্ট, এই একটা পার্ট। তাহলে আধান কিন্তু এর ভিতরে কিছু নেই, কোথায় আছে? পরিবারের বাইরে আছে। তাহলে এই গোলককে কেন্দ্র করে এটা আমি গাউসের তল বাইরে এই ডট 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 লাইন দিয়ে কল্পনা করেছি। এখন এইখান থেকে এই আর দূরত্বে, ছোট আর দূরত্বে পি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র পাবো বলে নির্ণয় করব, ঠিক আছে। এখন আমি কি নির্ণয় করব? আধানের তলমাত্রিক ঘনত্ব। তাহলে আধানের তলমাত্রিক ঘনত্ব, আধানের তলমাত্রিক ঘনত্ব কত হবে? সেটা যদি সিগমা নেই তাহলে কত হবে? কিউ বাই 4 পাই আর স্কয়ার, ঠিক আছে। এবার পি বিন্দুতে, তাহলে কেন্দ্র থেকে কেন্দ্রবিন্দুর নাম দিলাম ও, তাহলে কেন্দ্র থেকে আর দূরত্বে পি বিন্দুতে গাউসের সূত্র অনুযায়ী আমরা কি লাগাতে পারি দেখো। তাহলে কি বলবো আমরা? না, পি বিন্দুতে কেন্দ্র থেকে আর দূরত্বে, তাহলে পি বিন্দুতে কেন্দ্র থেকে আর দূরত্বে একটি গাউসীয় তল বা আর ব্যাসার্ধ করে এটা গাউসীয় তল কল্পনা করা হলো, ঠিক আছে। তাহলে পি বিন্দু থেকে পি বিন্দুকে কেন্দ্র, পি বিন্দু আচ্ছা, তাহলে আমি কি বলবো? না, আধানের তলমাত্রিক ঘনত্ব পেয়ে গেলাম। এখানে বললাম যে এবার না কেন্দ্র থেকে আর ব্যাসার্ধের একটি গাউসীয় তল কল্পনা করলাম। তাহলে ও কেন্দ্র থেকে আর ব্যাসার্ধে একটি গাউসীয় তল, গাউসীয় তল কল্পনা করা হলো। এখন পি বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য ই হলে, মানে এটাকে আমরা ডিটারমাইন করতে চাইছি গাউসের সূত্র অনুযায়ী। কি হবে? এইটা এই ক্লোজার ই ডট ডিএস সমান কিউ বাই এপসাইলন নট, কিউ বাই, এটা বের করো। তাহলে ই ডিএস মানে কত? 4 পাই আর স্কয়ার, এটা গাউসের তলের ক্ষেত্রফল। কিউ কত? কিউ এখানে বসাবো কত? সিগমা ইনটু 4 পাই আর স্কয়ার, সিগমা ইনটু 4 পাই বড় আর স্কয়ার বাই এপসাইলন নট। দেখো এই 4 পাই এই 4 পাই কাটবে,
ঠিক আছে, তাহলে ই কি দাঁড়ালো, দাঁড়ালো কত, সিগমা আর স্কয়ার বাই এপসাইলন আর স্কয়ার, এপসাইলন নট আর স্কয়ার। তাহলে এটা কোন কন্ডিশনে জন্য আমরা পেলাম, যখন এই আরটা গ্রেটার দেন বড় হাতের আর, এই কন্ডিশনের জন্য আমরা পেলাম। তাহলে গাউসের সূত্র অনুযায়ী তাহলে এই প্রথম কন্ডিশনের জন্য তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য আমরা নির্ণয় করতে পারলাম। তাহলে এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন। কোন কন্ডিশনের জন্য পেলাম, এর জন্য। এবার বির জন্য আসছে, ঠিক আছে। আচ্ছা দেখো বির ক্ষেত্রে একই, বির ক্ষেত্রে ছবিটা কেমন হবে, তাহলে বির ক্ষেত্রে ছবিটা কেমন হবে না, এইভাবে, এইটা কিন্তু আমার আহিত গোলক, তার মানে এইটাতে আমার বাইরে প্লাস প্লাস আধান আছে, ঠিক আছে, এটার বাইরে কিন্তু প্লাস আধান আছে। এটা কেন্দ্র থেকে এই ডিসটেন্সটা কত হচ্ছে, বড় হাতের আর। তাহলে আমি গাউসীয় ত্বরণটা কিন্তু ছোট হাতের আর হবে, মানে সেটা হচ্ছে এইটা, এবং এইটা কত, ছোট হাতের আর। তাহলে এর কন্ডিশনটা কি আছে না, এর 2 নম্বর কন্ডিশন যেটা আছে না, এই কন্ডিশনের ক্ষেত্রে, এই কন্ডিশন ক্ষেত্রে দেখো আহিত গোলকটার ভিতরে কি কোনো আধান থাকবে, থাকবে না। তাহলে কোনো এই কন্ডিশনের ক্ষেত্রে আমরা কি লিখবো না, আহিত গোলকের ভিতরে কোনো আধান থাকে না, আধান থাকে না। সেক্ষেত্রে কি হবে, আমি যে সূত্রটা বসাই, ই ডট ডিএস সমান কিউ বাই এপসাইলন, কিউ কত হবে 0, তাহলে 0 বাই এপসাইলন নট মানে 0, তার মানে ই কত দাঁড়াচ্ছে, তাহলে 0। তার মানে কি দাঁড়াচ্ছে, কোনো আহিত গোলকের ভিতরে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের মান কত হবে, 0। তাহলে আহিত গোলকের ভিতরে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য কত হবে, 0। অর্থাৎ কি হচ্ছে, আহিত গোলকের ভিতরে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য কত হবে, 0 হবে, ঠিক আছে। তাহলে বুঝতে পারলে খুব, এটা কিন্তু পরীক্ষাতে খুব আসে, এটা পরীক্ষাতে খুব আসে কিন্তু, হ্যাঁ খুব, এটা খুব ভিভিআই খুব পরীক্ষায় আসে এটা। হ্যাঁ, এর যে লেখচিত্রটা কেমন হবে সেটাও দেখিয়ে দিয়েছি, ঠিক আছে। এর লেখচিত্রটা কেমন হয় সেটাও কিন্তু আমি আলোচনা করেছি। হ্যাঁ, মানে পরিবাহী এই আলোর সাথে এইখানে হচ্ছে সবচেয়ে ক্ষেত্র প্রাবল্য বেশি, তার মাঝে দূরে যেতে তো কমে যাবে, মানে এই লেখচিত্রটা কিন্তু আমি তোমাদের করিয়ে দেখিয়েছি, মানে এইভাবে হবে। এইখানে হচ্ছে, এটা হচ্ছে ধরো আর বড় হাতের আর, এখানে বেশি সবচেয়ে বেশি, এখানে হচ্ছে ইটা হচ্ছে সবচেয়ে বেশি, তারপর ধীরে ধীরে ই কি হচ্ছে কমে যাবে, আর এই অংশ ইটা কি হবে 0, এই অংশটা ইটা কত হবে 0। তাহলে এই দিকটা আর এই দিকটা পাবো, ঠিক আছে। সেম ভাবে এটা হচ্ছে এই দিকটা ক্ষেত্রে সেম কি হবে, যদি তুমি এভাবে নাও, তাহলে এইখানে এটা এটা লেখচিত্র কেমন হবে, দুপাশে দুই রকম হবে, এইখান থেকে এই হয়ে আসবে, ঠিক আছে। এটা হচ্ছে মূল বিন্দু, এটা হচ্ছে মূল বিন্দু, এইখানে হচ্ছে ব্যাসার্ধ আর, এটা হচ্ছে সেন্টার ও, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে কি, সবসময় এই গোলকের এই উপরে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য বেশি, দূরের দিকে কমে যাবে, আর মাঝখানে কি হবে 0। এই জন্য এখান থেকে কোনো তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য নেই, এখানে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য নেই, এখানে সবচেয়ে বেশি, তারপর কমে যাচ্ছে, ঠিক আছে। এই লেখচিত্রটা আমি তোমাদের আলোচনায় আগে করে দিয়েছি, ঠিক আছে। তাহলে সবাই বুঝতে পেরেছো যে একটি গোলীয় খোলকের জন্য তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য কি হয়, মানে তার বাইরে কি হবে, ভিতরে কি হবে, সব পেয়ে গেলাম। ভিতরে 0 হবে, আর বাইরে যা ক্যালকুলেশন করে বেরিয়ে আসবে তা হয়েছে, ঠিক আছে। আচ্ছা, পরের কোশ্চেন কি আসছে, কোন তড়িৎ ক্ষেত্রের তড়িৎ বিভব Vx কেবলমাত্র x এর উপর নির্ভর করে, ঠিক আছে, এবং Vx সমান কি দেওয়া আছে, ax bx কিউব।
যেখানে এ ও বি ধ্রুবক, এক্স অক্ষের কোন কোন স্থানে তড়িৎ প্রাবল্যের মান শূন্য হবে নির্ণয় করতে হবে। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, পরীক্ষা আসবে। আমি বারবার একটা কথা তোমাদের বলছি, আমি একদম চ্যালেঞ্জ সহকারে বলছি, এই প্রশ্নগুলো পরীক্ষায় অবশ্যই অবশ্যই আসবে। তোমরা ভালো করে দেখো, এগুলো পরীক্ষা আসার সম্ভাবনা 100%। খুব সহজ, ঠিক আছে? দেখো আমি সলভটা করছি, দেখো তাহলে কি বলেছে না, তড়িৎ বিভবটা Vx কত বলেছে, x মাইনাস bx কিউব, ঠিক আছে? তাহলে বলেছে যে এ বি ধ্রুবক x অক্ষের কোন কোন স্থানে তড়িৎ প্রাবল্যের মান শূন্য হবে, ঠিক আছে? তাহলে আমরা তড়িৎ প্রাবল্য E সমান কি পাবো, তাহলে তড়িৎ প্রাবল্য তড়িৎ প্রাবল্য তড়িৎ প্রাবল্য তড়িৎ প্রাবল্য E সমান কি হবে, মাইনাস ডিভি বাই ডিএক্স। তাহলে মাইনাস ডিভি বাই ডিএক্স, তাহলে এটাকে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে হবে, কি দাঁড়াবে, মাইনাস থাকলো বাইরে এক্স, তাহলে এক্স এর ডেরিভেটিভ করলে 1, তাহলে এ হবে শুধু, আর এর ডেরিভেটিভ করলে কি হবে, মাইনাস 3bx স্কয়ার, তাই জানি কি? এবার এইটাকে আমরা কি ধরবো, কি বলছে, এক্স অক্ষের কোন কোন স্থানে তড়িৎ প্রাবল্যের মান শূন্য হবে, তাহলে এই তড়িৎ প্রাবল্যের মান আমি শূন্য করে দেবো। হ্যাঁ, তাহলে আমি কি করবো, তাহলে ই সমান কি বসাবো, শূন্য। তাহলে তুমি ই সমান শূন্য বসাবো, এইটা সমান শূন্য হবে। তার মানে কি দাঁড়াচ্ছে, তাহলে a মাইনাস 3bx স্কয়ার সমান কত, 0। তাহলে এটা সমান যদি তুমি 0 বসিয়ে দাও, তাহলে কি দাঁড়াচ্ছে অটোমেটিক, তাহলে কি দাঁড়াচ্ছে আমার, তাহলে 3bx স্কয়ার সমান দেখো a হবে। দেখো এটা মাইনাস আসবে, এটা বসে গেল মাইনাস হবে, মাইনাস কেটে গেল। তাহলে x সমান কি দাঁড়াচ্ছে, তাহলে বাই x সমান কি দাঁড়াচ্ছে, প্লাস মাইনাস a বাই 3b। দেখো 3b নিচে নামবে, x স্কয়ার সমান তাহলে a বাই 3b, ঠিক আছে? আচ্ছা একটা স্টেপ জানা দিয়ে তোমরা করছি, তাহলে x স্কয়ার সমান কি দাঁড়াবে, a বাই 3b। তাহলে x সমান কি দাঁড়াবে, প্লাস মাইনাস a বাই 3b। তাহলে বিন্দুগুলো তাহলে কি কি হবে, তাহলে কোন কোন স্থানে তাহলে তড়িৎ প্রাবল্যের মান শূন্য হবে, তাহলে উত্তরটা আমাদের তাহলে কি হবে না, একটা বিন্দু হবে a বাই 3b, 0, ও আরটা কি দাঁড়াবে, মাইনাস a বাই 3b, 0। তাহলে এই বিন্দুতে তড়িৎ প্রাবল্যের মান শূন্য হবে। শূন্য হবে, ঠিক আছে? বুঝতে পেরেছো? খুব সহজ। হ্যাঁ, দেখো পরের ব্যাপারটা কি বলেছে, 2 × 10⁻⁸ কুলম্ব দুটি তড়িৎ আধান 1 মিটার দূরত্বে সিল্কের সুতো দিয়ে বেঁধে একটি অন্তরিত মসৃণ টেবিলের উপর রাখা হলো। সুতোটিতে কতখানি টান পড়বে? তাহলে দুটো আধান পরস্পরকে বিকর্ষণ করবে, যদি দুটো ধনাত্মক আধান হয় পরস্পরকে বিকর্ষণ করবে, অথবা দুটো আধান যদি ঋণাত্মক হয় তখন তার পরস্পরকে কি হবে, বিকর্ষণ করবে। তাহলে সেই যখন পরস্পরকে বিকর্ষণ করবে তখন একটা সূত্রতে টান পড়বে, সেই সূত্রের টানটা নির্ণয় করতে বলেছে। অর্থাৎ এক্ষেত্রে সেই কুলম্ব বলটাই সূত্রের টান। খুব সহজ। দেখো, হ্যাঁ, দুটো আধান পেয়ে গেছি, তাহলে দুটো আধান যদি পরস্পরকে বিকর্ষণ করে, তাহলে দুটো আধানকে একটা সিল্কের সুতো দিয়ে বাঁধা আছে, তারা যদি পরস্পরকে বিকর্ষণ করে তাহলে সূত্রতে টান পড়বে, তো ওই টানটা নির্ণয় করতে বলেছে। তার মানে কি, কুলম্ব বলটাই তো টান পড়বে, তাই না? তার পরস্পরকে যে কুলম্ব বল বিকর্ষণ করবে, সেই বিকর্ষণ বলটাই তো সূত্রের টান, সেটা নির্ণয় করলে হয়ে যাবে। তাহলে খুব সহজ। তাহলে এক্ষেত্রে কি করব, এক্ষেত্রে কিউ কত দেওয়া আছে, 2 × 10⁻⁸ কুলম্ব, আর কত দেওয়া আছে, 1 মিটার, ঠিক আছে? তাহলে এবারে বেরিয়ে আসবে, তাহলে এফ কত হবে, এফটা কত হবে, কিউ × কিউ বাই 4πε0 r²। তার মানে কি দাঁড়াচ্ছে, এটা করো, তাহলে
2 into 10 to the power minus 8 into 2 into 10 to the power minus 8। আচ্ছা 1/4 পর এক্সপোনেন্ট মান কত 9 into 10 to the power 9। আচ্ছা তারপর এটা কি দাঁড়াচ্ছে 1 মিটার, তাহলে 1 মিটার স্কয়ার, তাহলে হিসাব তাহলে কি দাঁড়াচ্ছে 2 দুগুণে 4, তাহলে 36, তাহলে 36 into 10 to the power minus দেখো এটা 16 আর 16 থেকে minus 7 নিউটন। তাহলে এটাই সূত্রের টান, তাহলে সূত্রের টান কত হবে সূত্র, এটাই হচ্ছে টান, এটাই হচ্ছে আমার টান টি, তাহলে সূত্রের টান কত হবে 36 into 10 to the power minus 7 নিউটন। বুঝতে পেরেছো তো, খুব সহজ। তারপর পরের অঙ্কটা আসছে, বলছি যে দুটি বিন্দু আধানের পরিমাণ অনুপাত 3:2, তার মানে এটা 3q এটা 2q। আধান দুটিকে বায়ু মাধ্যমে পরস্পর থেকে 4 সেমি দূরে রাখলে 150 টাইম বল বিকর্ষণ অনুভব করে, তাহলে আধান দুটির মান নির্ণয় করো। খুব সোজা, দেখো তাহলে এখানে কি করছি আমরা, আধান দুটির অনুপাত কত 3:2, তাই তো নাকি? হ্যাঁ, তার মানে কি দাঁড়াচ্ছে, আমি যদি এটুকু বলি যে তাহলে q1 সমান 3q আর q2 সমান 2q, কোনো সমস্যা নেই। আচ্ছা এবার আর কত বলেছে 4 সেমি, আর d কত, f কত বলেছে, f কত বলেছে 150 ডাইন, ঠিক আছে। তাহলে আর বাই মাধ্যমে k1 হবে, তাহলে আমি এখানে কি পেয়ে যাচ্ছি, তাহলে f সমান কি q1 into q2 by r স্কয়ার, এর প্রত্যেকটার মান বসিয়ে দাও। f কত 150, q1 কত 3q, এটা কত 2q, r কত 4, তাহলে 4 এর স্কয়ার, তাহলে উনি কি জানাচ্ছে আমার, তাহলে 6q স্কয়ার সমান 150 into 16, দেখো কারণ আমি গুণ করে দিলাম। হ্যাঁ, তাহলে q স্কয়ার সমান কত দাঁড়াচ্ছে, q স্কয়ার সমান কত দাঁড়াচ্ছে 150 into 16/6। আচ্ছা 3 2 এ 6, 3 50 এ 150, তাই না, 3 2 এ 6, 3 5 15, 2 8 এ 16, তাই নাকি? হ্যাঁ দেখো ঠিক আছে কিনা, 2 3 এ 6, 3 5 এ 15, 2 216, মানে কত দাঁড়াচ্ছে, তাহলে কি দাঁড়াচ্ছে q স্কয়ার সমান 400, তার মানে q সমান কত দাঁড়াচ্ছে, q সমান কত দাঁড়াচ্ছে তাহলে 20, তাই নাকি? তার মানে আধান দুটি কি হবে, তাহলে q1 কত হবে 3 into 20 মানে 60, আর q2 কত হবে 2 into 20 মানে কত 40, তাহলে আধান দুটি কত হবে 60 এবং 40, আধান দুটি কত হবে, আধান দুটি হবে একটা হচ্ছে 60 ESU আর 40 ES, সোজা, খুব বুঝতে। তাহলে দুটি বিন্দু আধান দেওয়া থাকলে, দুটি বিন্দু আধান অনুপাত দেওয়া আছে, তারা বায়ু মাধ্যমে আছে, তাদের মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে, তাদের মধ্যে যে বলটা কাজ করছে সেটাও দেওয়া আছে। আমাকে কি বলেছে, আধান দুটি নির্ণয় করতে, পেরে গেলাম। খুব সোজা, হ্যাঁ খুব সহজ কিন্তু, হ্যাঁ শুধু একটু কেয়ারফুলি দেখবে সব করতে পারছো তোমরা, ঠিক আছে। আর যদি অসুবিধা হয় তোমরা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে যে স্যার আমাদের এই অঙ্কগুলো করান বা এগুলো কি, আর এগুলো পরীক্ষা অবশ্যই আসবে, একদম মানে অবশ্যই আসবে। সে জিমেন হোক, জয়েন্ট এন্ট্রান্স হোক, আইআইটি হোক, নিট হোক, এইচএস পরীক্ষাতে হোক, বিএসসি নার্সিং বা জিএনএম হোক, এরা পরীক্ষা আসবেই আসবে।
আচ্ছা, এরপরে দেখো কোনো একটি স্থানে তড়িৎ ক্ষেত্রের মান দেওয়া আছে E সমান 30x² i ক্যাপ, বিভব VA মাইনাস V0, V0 হলো মূল বিন্দুর বিভব, এক্ষেত্রে x সমান 2 মিটার, এর V এর মান কত হবে? অপশনগুলো দেওয়া আছে, তার মধ্যে কোনটা হবে? ঠিক আছে, জন ইন্টেন্সে এই ধরনের অঙ্ক আসতে পারে, এইচএসও আসতে পারে, খুব সোজা। দেখো আমাকে তাহলে মূল বিন্দুতে বিভব কিন্তু শূন্য হয়, অপশন মনে তো মূল বিন্দুতে বিভব কিন্তু শূন্য হবে। যাই হোক, তাহলে অঙ্কটা আমাদের কি আসছে দেখো, এখানে আমি যে ফর্মুলাটা লাগাবো সেটা কি দেখো, তাহলে E সমান কি জানি মাইনাস dV/dx, তাহলে কি, তাহলে এক্ষেত্রে dV সমান কত হবে? মাইনাস E dx, আমি ইন্টিগ্রেশন করব, তাহলে বা এবার যদি ইন্টিগ্রেশন করি তাহলে এটা হচ্ছে dV ইন্টিগ্রেশন করব, dV ইন্টিগ্রেশন করব, তাহলে এটা V0, এটা VA, dV সমান কি হবে? মাইনাস E এর মানটা কত? 30, মাইনাস এখানে দিলাম 30x², ঠিক আছে। আচ্ছা, এখানে dx মানে কি হবে? dx টা অবশ্যই হবে আমার এখানে ডট গুণ, আচ্ছা 30x²। আচ্ছা, এখানে কিন্তু dx টা অবশ্যই কি হবে? যদি ভেক্টর সাইন দেই এখানে কিন্তু, তাহলে এখানে dx i ক্যাপ হবে, তাহলে এখানে আমরা যে dv সমান E.dx ও এটা করা যেতে পারে, ঠিক আছে। তখন কিন্তু ভেক্টর সাইনটা বসিয়ে দেবো, 3x এটা i ক্যাপ, এটা i ক্যাপ ডট dx i ক্যাপ, তাহলে ডট গুণ করলে এটা i ক্যাপ কমন হয়ে যাবে, তাহলে আমি এটা ই করব 0 থেকে x এর মান 2, ঠিক আছে। এবার ইন্টিগ্রেশন করব, ঠিক আছে, এটা আমাদের ফর্মুলা, আমি এখান থেকে এটা বের করব, ঠিক আছে। তাহলে কি জিনিসটা জানাবি, তাহলে আমাদের সমান, তাহলে ইন্টিগ্রেশন যদি করি 30 বাইরে চলে আসবে, তাহলে এবার ইন্টিগ্রেশন করব, দেখো x² ইন্টিগ্রেশন করলে কত হবে? x³/3, তাহলে মাইনাস থাকলো x³/3, লিমিটিং ভ্যালু কত হবে? 0 থেকে 2, তাহলে বসাও কত হবে? মাইনাস 30 ইন্টু এটা করলে কত হচ্ছে 2³ x এর জায়গায় 2 বসাবো, আর এখানে 3 3 10 30, তার মানে কি দাঁড়াচ্ছে মাইনাস 10 ইন্টু 8, মানে কি দাঁড়াচ্ছে 80, তাহলে মাইনাস 80। তাহলে কোন অপশনটা হবে? তাহলে উত্তর কিন্তু হবে আমার, তাহলে উত্তর হবে কিন্তু এখানে সি মাইনাস 80। বুঝতে অসুবিধা হচ্ছে না? দেখো আমরা এটা হচ্ছে মেন ফর্মুলা, এটা হচ্ছে আমাদের মেন ফর্মুলা, E সমান মাইনাস d/dx, তাহলে dv সমান কি মাইনাস E.dx, তাহলে V0 VA dV মাইনাস 0 টু 2, লিমিটিং ভ্যালু x এর মান দেওয়া আছে 2, তাহলে 30 x² i আছে, তাহলে ডট আমি যদি dx, আমি dx এর ভেক্টর ফর্মুলা কি বসাবো? dx i ক্যাপ, তো এখানে বসে দিলাম i.i 1 হবে, তাহলে 3x² dx, এইটা হলো। এবার এখানটা এই V0 টু VA, ঠিক আছে, V0 তে আমাদের আর a বিন্দুতে বলেছে, ঠিক আছে, এটা মানে কি দাঁড়াচ্ছে? তাহলে এইটা আর একটু লিখতে পারি VA মাইনাস V0, এবার V0 অ্যাবসলিউটলি 0, তাহলে এখানে শুধু যাচ্ছে, তাহলে কি হয় V, তাহলে VA সমান মাইনাস 80, তাহলে ভ্যালু এখানে বেরিয়ে গেছে। তারপরে এটা দেখো, এটা খুব সহজ, একদম কঠিন নয় কিন্তু খুব সহজ, ঠিক আছে। তারপরে বলেছে একটা বর্গক্ষেত্র বলেছে, তাহলে একটি বর্গক্ষেত্রে তার 4টি শীর্ষবিন্দু আছে, ঠিক আছে। একটু বড় করে আঁকা যাক, তাহলে একটি বর্গক্ষেত্র বড় করে আমি আঁকলাম, ঠিক আছে। এর প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কিন্তু সমান,
এটাও এ, এটাও এ, এটাও এ, তাহলে এই নাম দিলাম এটা এ বি সি, এটা হচ্ছে ডি। এখানে আছে প্লাস কিউ আধান, এখানে আছে প্লাস কিউ আধান, এখানেও আছে প্লাস কিউ আধান, এখানে মাইনাস কিউ আধান আছে। তাহলে এটা হচ্ছে এর কর্ণ, এইখান থেকে এটা হচ্ছে কর্ণ, মাঝখানে মিডিলটা হচ্ছে ও বিন্দু ধরলাম। ঠিক আছে, এটা বলে দিয়েছি। এ বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্রে চারটি শীর্ষবিন্দুতে প্লাস কিউ প্লাস কিউ প্লাস কিউ এবং মাইনাস কিউ, প্লাস কিউ প্লাস কিউ প্লাস কিউ মাইনাস কিউ আধান দেখা হলো। ওই বর্গক্ষেত্রের কেন্দ্রবিন্দু, তাই না, মাঝখানটা কেন্দ্রবিন্দুতে তড়িৎ প্রাবল্য নির্ণয় করো। দেখো খুব সহজ। দেখো এ বিন্দুতে, আচ্ছা আগে এইটার, আচ্ছা এই বর্গক্ষেত্রের কর্ণ দৈর্ঘ্য কত হবে? দেখো এর ও এ যা হবে, ও সি তা হবে, ও ডি তা হবে, ও বি ও তা হবে। এটা কত হবে? বর্গক্ষেত্রের কর্ণ দৈর্ঘ্য কত? এ রুট টু। তাহলে এ রুট টু তার অর্ধেক, তার মানে কত আছে? এ বাই রুট টু। এটা দাঁড়িয়ে গেল। এখন দেখো এ এবং সি বিন্দুতে প্লাস আধান আছে, তাহলে যে বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করতে হয় সেখানে একটি একক ধনাত্মক আধান রাখা হয়। তাহলে আমি যদি এখানে একক ধনাত্মক আধান রাখি, তাহলে দেখো এই ধনাত্মক আধানের উপরে এ বল প্রয়োগ করবে এদিকে আর এ বল প্রয়োগ করবে ওদিকে, কিন্তু দুটো বলের মান কি হবে? সমান, কিন্তু পরস্পর বিপরীত। তার লব্ধি প্রাবল্য কত হবে? 0। তাহলে কি বলবো আমরা? এ ও সি বিন্দুতে প্লাস কিউ আধানের জন্য ও বিন্দুতে লব্ধি প্রাবল্য কত হবে? একটা হচ্ছে কিউ বাই এ রুট টু মাইনাস কিউ বাই এ রুট টু। মাইনাস কেন হলো? না দুটো ক্ষেত্র প্রাবল্যের মান একই কিন্তু অভিমুখ বিপরীত, মানে 0। ঠিক আছে। আর কিন্তু দেখো এখানে যদি একটা ধনাত্মক আধান রাখি, তাহলে এই ধনাত্মক আধান কি ঋণাত্মক আধান আকর্ষণ করবে? তাহলে এদিকটা করবে। আর এই ধনাত্মক আর এই ধনাত্মককে বিকর্ষণ করবে কোন দিকে? এইদিকে। মানে দুটোই কিন্তু একই দিকে কাজ করছে। এর ক্ষেত্রে কি হচ্ছে? দুটো ক্ষেত্র এবং বিপরীত দিকে, কিন্তু এর ক্ষেত্রে কিন্তু দুটো মান একই দিকে কাজ করছে। অর্থাৎ আমরা যে বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করি সেই বিন্দুতে একটি একক ধনাত্মক আধান রাখি, তাহলে আমি এখানে একটা একক ধনাত্মক আধান রাখবো প্লাস ইউনিট চার্জ। তাহলে এই প্লাস মাইনাসকে কি করবে? আকর্ষণ করবে এদিকে। আর এই প্লাসকে বিকর্ষণ করবে কোন দিকে? এদিকে। তাহলে দুটো একই দিকে, মানে কি করব? লব্ধি প্রাবল্য যোগ হয়ে যাবে। তাহলে আমি এখানে কি লিখবো? না বি ও ডি বিন্দুতে যথাক্রমে প্লাস কিউ ও মাইনাস কিউ আধানের জন্য লব্ধি প্রাবল্য বলে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত হবে? না আচ্ছা এটা হোল স্কয়ার হবে ফর্মুলাতে, এটার অবশ্যই হোল স্কয়ার হবে। এটা হচ্ছে কিউ বাই এ বাই রুট টুর হোল স্কয়ার প্লাস কিউ বাই এ বাই রুট টুর হোল স্কয়ার, মানে কি দাঁড়াচ্ছে? কিউ এখানে এ স্কয়ার, এটা উঠে যাবে, যদি এটা স্কয়ার আছে মানে রুট টুটা 2 হয়ে যাবে। আর এখানেও সেম, এই রুট টু স্কয়ার করলে 2 হয়ে যাবে, সেটা উপরে আসবে আর নিচে স্কয়ার আসবে, 2q বাই স্কয়ার মানে 4q বাই স্কয়ার। ঠিক আছে, খুব সহজ কিন্তু। হ্যাঁ, তাহলে এই এ বিন্দুতে আর সি বিন্দুতে প্লাস কিউ আধানের জন্য লব্ধি প্রাবল্য ও বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য 0, কিন্তু বি আর মাইনাস কিউ আধানের জন্য কিন্তু এটা আমরা লব্ধি প্রাবল্য পাচ্ছি, সেটা আমার কথা হচ্ছে 4q বাই স্কয়ার। সবাই বুঝতে পেরেছো?
আচ্ছা, এবার পরবর্তী কোশ্চেনটা আসছে। বলছে 16 নম্বর কোশ্চেনটা, একটি তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য দেওয়া আছে 5i প্লাস 3j প্লাস 2k। ওই ক্ষেত্রের YZ তলে 200 একক ক্ষেত্রফল বিশিষ্ট ক্ষেত্রের মধ্য দিয়ে তড়িৎ ফ্লাক্স নির্ণয় করো। আচ্ছা দেখো, YZ তলের অভিমুখ কোন বরাবর হয়? x অক্ষ বরাবর, অর্থাৎ I বরাবর হয়, তাই না? YZ তলের অভিমুখ কোন বরাবর হয়? I বরাবর। ঠিক আছে, তাহলে আমি অঙ্কটা করার ক্ষেত্রে মানগুলোকে বসিয়ে নিই। ঠিক আছে, তাহলে অঙ্কটা করতে সুবিধা হবে। আচ্ছা, আগে পেয়ে গেলাম ই সমান, তাহলে কি হবে? 5i প্লাস 3j প্লাস 2k, আর এ কি হবে? 200i। ঠিক আছে, দেখো এ ক্ষেত্রফল একটি কিন্তু ভেক্টর। ঠিক আছে, এবার YZ তল বললে তার অভিমুখ কোন দিক হবে? x অক্ষ বরাবর। ওই জন্য কি দিয়েছি? x অক্ষ বরাবর একক ভেক্টর কি? I। তাহলে 200i। এবার তো সহজ, তাহলে ফ্লাক্স কি হবে? তাহলে ফ্লাক্স তাহলে কি হবে? phi সমান কি হবে? E ডট a, তার মানে কি আসছে? এর মানটা বসাও, 5i প্লাস 3j প্লাস 2k ডট 200i। তাহলে দেখো i ডট সঙ্গে i ডট 1 হবে, এগুলো সব জিরো হয়ে যাবে। তাহলে কি দাঁড়াচ্ছে? তাহলে phi তাহলে কি দাঁড়াবে? 200 সঙ্গে 500 গুণ করো, তাহলে 1000 ভোল্ট মিটার হয়ে গেল। দেখো, হ্যাঁ, বা এখানে যদি একক না থাকে, এত শুধু একক লিখে দিতে পারি। যদি এখানে কোনো কারো একক নেই, তাহলে এত একক। সহজ, কিন্তু খুব সহজ। এই অঙ্কগুলো ব্যবহার করেছি, খুব সহজ কিন্তু। হ্যাঁ, দেখো, বুঝতে পেরেছো? হ্যাঁ, এবার আরেকটা অঙ্ক বলছি। একটি ধনাত্মক আধানযুক্ত একটি দীর্ঘ উলম্ব পাত। তাহলে ছবিটা আঁকা যাক। তাহলে ধনাত্মক আধানযুক্ত একটি উলম্ব পাত আমি আগে এঁকে ফেলি। তাহলে ধনাত্মক আধানযুক্ত একটি উলম্ব পাত, তাহলে এইভাবে একটা উলম্ব পাত আঁকবো। ঠিক আছে, এর অবশ্যই আধানটা কি হবে? ধনাত্মক আধান। ঠিক আছে, কি বলেছে না, ধনাত্মক আধান যুক্ত একটি দীর্ঘ উলম্ব পাতের আধানের তলমাত্রিক ঘনত্ব কত? সিগমা। ঠিক আছে, এবার বলছে m ভর বিশিষ্ট q আধান যুক্ত একটি ধাতব বলকে একটি সুতোর সাহায্যে আটকানো হলো। দেখো, আমি একটা ধাতব বল, সেটাও কিন্তু ধনাত্মক। তাহলে সেই ধনাত্মক, এই ধনাত্মক পরস্পরে কি করবে? বিকর্ষণ করবে। তাহলে আমি যদি এটা সুতোর সাহায্যে একটা বলকে ঝুলিয়ে দিই, বলটা কিন্তু বিকর্ষণের জন্য এইভাবে থাকবে। এর আধান কত? q। তাহলে দেখো, এর আধান ধনাত্মক, তাহলে ধনাত্মক পরস্পর বিকর্ষণ করে বলে এটা সরে যাবে। আমি যদি এই কোণটা থিটা ধরি আর এই টানটা ধরলাম টি, তাহলে এই দিকে এটা যদি থিটা হয়, তাহলে এই দেখো, এই কম্পোনেন্টটা এটা থিটা হলে এটাও থিটা। এটা যদি টি হয়, এটা কত? টানটা কত ধরলাম? টি, তাহলে এদিকটা কত হবে? টি সাইন থিটা। আর এটা কত হবে? টি কস থিটা। আর এই ওজনটা কোন দিকে কাজ করবে? এইদিকে, নিচের দিকে, mg। আচ্ছা, এটা যে ধনাত্মক, তো তাহলে এটা তড়িৎ ক্ষেত্র সৃষ্টি করবে, সেটা কোন দিকে? এই দিকে। তাহলে তড়িৎ ক্ষেত্র একটা পাবো কিন্তু আমরা এই দিকে। তাহলে তড়িৎ ক্ষেত্রের জন্য সেই তড়িৎ ক্ষেত্র এই আধানটিকে একটি বল দেবে। এই দেখো, এই যে আধান, এই যে একটা পাত রয়েছে, এই পাতের জন্য তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত বের করব। তাহলে আগে বের করি এটা। প্রথম বের করব কি না, ধাতব পাতের আধানের তলমাত্রিক ঘনত্ব সিগমা। তাহলে ধাতব পাতের সৃষ্ট তড়িৎ প্রাবল্য কত?
ই সমান সিগমা বাই টুয়াইস এপসাইলন নট, যেটা বাইতে আছে। ঠিক আছে, তাহলে এই কিউ আধান একটা বল পাবে, সেটা কোন দিকে বল পাবে না, এই যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যটা এটা এর মধ্যে সৃষ্টি হবে, এর মধ্যে সৃষ্টি হবে, এর মধ্যে সৃষ্টি হবে। এইটা সমান কত হবে সিগমা বাই টুয়াইস এপসাইলন, এর মধ্যে সৃষ্টি হবে। এইটা এই আধানকে একটা ওইদিকে বল দেবে, অর্থাৎ এইদিকে একটা ফোর্স দেবে। এই ফোর্সটা কত হবে কিউই, হ্যাঁ না, এর আধান যদি কিউ তাহলে কিউই, তাই না? আমি সূত্রর টান কত ধরলাম, আমি টি ধরলাম, সূত্রর টান কত ধরিলাম, সূত্রর টান কত, তাহলে দেখো এখন টি cos থিটা সমান mg হবে, তাই না? তাহলে টি cos থিটা সমান কত হবে mg, আর টি sin থিটা সমান কত হবে, এই বলটা দেখো f সমান qe, হ্যাঁ qe। তাহলে এবার তুমি অনুপাত করো, টি sin থিটা বাই টি cos থিটা সমান কত দাঁড়াচ্ছে না qe বাই mg, মানে কত, তাহলে ক্যালকুলেশন করি, টি টি কেটে গেল tan থিটা, এটা কত হবে কিউ তো কিউ থাকবে, ইটা কত লিখবো সিগমা বাই টুয়াইস এপসাইলন mg, তাহলে থিটা কত হবে, থিটা কত হবে tan ইনভার্স কিউ সিগমা বাই টুয়াইস এপসাইলন নট mg হয়ে গেল। তাহলে আমার এই কোণটা কত আমার বেরিয়ে গেল। যদি এটাকে কি হিসেবে বের করতাম বিদ্যাকে, যদি পাতটি কি হতো, পাতটি যদি কি হতো না কাগজের হতো, তাহলে অধাতু, কাগজের হতো, সেক্ষেত্রে ই কত হতো, সেক্ষেত্রে ই কত হতো আমার না, সেক্ষেত্রে ই হতো কত সিগমা বাই এপসাইলন। তাহলে এখানে ইটা কত হয়েছে সিগমা বাই 2s এপসাইলন, কিন্তু যদি আমি এটাকে যদি ধাতু না ব্যবহার করে কাগজ ব্যবহার করতাম তাহলে এই ইটা কত হতো সিগমা বাই এপসাইলন। তাহলে এখানে তাহলে শুধু থিটা দ্বারা তখন কত হতো আমার এখানে tan ইনভার্স কিউ সিগমা 2 থাকতো না, তাহলে এপসাইলন বাই mg হতো। সবাই বুঝতে পেরেছে নিশ্চয়ই, হ্যাঁ? তাহলে এই যে সূত্র এই টি sin থিটাটা তাহলে এই তড়িৎ ক্ষেত্র আধানের উপর যে বল দিচ্ছে সেটার সঙ্গে সমান হচ্ছে, আর টি cos থিটা কার সঙ্গে সমান হচ্ছে mg এর সঙ্গে। ঠিক আছে, টি sin থিটা টি cos থিটা কি শুধু যে টার্ম দুটো উপাংশে ভাগ হয়েছে, টি sin থিটা আর টি cos থিটা, খুব সহজ, সবাই বুঝতে পেরেছো? আচ্ছা দেখো 18 টাকে কি বলেছে না ই সমান 3i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস k ক্যাপ এত ভোল্ট পার মিটার তড়িৎ ক্ষেত্রের এক্স ওয়াই তলে 50 মিটার স্কয়ার ক্ষেত্রফল বিশিষ্ট ক্ষেত্রের মধ্য দিয়ে তড়িৎ ফ্লাক্স নির্ণয় করো। খুব সহজ দেখো। আচ্ছা এখানে তাহলে ই কি দেওয়া আছে না ই দেওয়া আছে হচ্ছে 3i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস k ক্যাপ, আর ক্ষেত্রফল এই কত আছে 50। দেখো এক্স ওয়াই তল মানে কি 50 k ক্যাপ হয়, 50 k ক্যাপ। দেখো এক্স ওয়াই তলের অভিমুখ কোন দিকে হবে জেড অক্ষ বরাবর, তাই না? এক্স ওয়াই তলের অভিমুখ কোন দিকে হবে জেড অক্ষ বরাবর, তাই জেড অক্ষ বরাবর কোন একক ভেক্টর আছে কে নিলাম। তাহলে তড়িৎ ফ্লাক্স কত হবে, তড়িৎ ফ্লাক্স কত হবে ফাই সমান কত হবে তড়িৎ ফ্লাক্স ফাই, ফাই সমান কত তাহলে হবে না ই ডট এ। তাহলে মানটা বসিয়ে দাও, তাহলে ফাই সমান কত দাঁড়াচ্ছে তাহলে ই কত 3i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস
কে ক্যাপ ডট 50 কে ক্যাপ, মানে কি দাঁড়াবে দেখো i এর সঙ্গে কে ডট গুণ করলে 0 হয়, j এর সঙ্গে কে ডট গুণ করলে 0 হয়, k এর সঙ্গে কে গুণ করলে 1, তাহলে কত হবে 50, কত হবে 50, তাই না 50 ভোল্ট মিটার, কি হবে 50 ভোল্ট, ঠিক আছে। এবার নেক্সট আসছে ই বলে দিচ্ছে এত ভোল্ট পার মিটার, x অক্ষ বরাবর এত ক্ষেত্রফল ভিতর দিয়ে তড়িৎ ফ্লাক্স, এটাও সোজা দেখো। তাহলে ই সমান কত হবে 20 i ক্যাপ ভোল্ট পার মিটার, এই ক্ষেত্রে এ কত হবে 0.25, এই ক্ষেত্রে i ক্যাপ, তবে x অক্ষের বলছি যে x অক্ষের অভিলম্বে, তাহলে x অক্ষের অভিমুখ কোন দিকে i ক্যাপ, তাহলে i x অক্ষ রেখা উঠে কি i ক্যাপ, তাহলে i ক্যাপ নিয়ে নিলাম, ঠিক আছে। এত কত হচ্ছে এত মিটার স্কয়ার, তাহলে ফাই কত হবে, ফাই সমান তড়িৎ ফ্লাক্স, তাহলে ফ্লাক্স মানে ফ্লাক্স বলতে তড়িৎ ফ্লাক্স, ঠিক আছে। তাহলে ফ্লাক্স কত হবে ফাই সমান ই ডট এ, তাহলে বসালে কত দাঁড়াচ্ছে তাহলে না 200 i ডট 0.25 i, মানে তার কত দাঁড়াচ্ছে 25 × 50, তাহলে 5, তাহলে 5 সমান কত দাঁড়াচ্ছে 5 ভোল্ট মিটার। দেখো খুব সহজ, দেখো বুঝতে পারছো নিশ্চয়ই, হ্যাঁ। এবার নেক্সট আসছে পরের অঙ্কটাতে। পরের অঙ্কটা কি বলছে না একটি সুষম তড়িৎ ক্ষেত্রে ই দেওয়া আছে 10 কিলো আধানকে y অক্ষ বরাবর 1 মিটার সরণ ঘটাতে কি পরিমাণ কার্য করতে হবে, ঠিক আছে। যা যা দিয়েছে আগে লিখে ফেলি, তাহলে ই সমান কত দেওয়া আছে আমার 5 i ক্যাপ প্লাস j ক্যাপ, কিউ আধান কত দেওয়া আছে 10 কিলো, সরণ কত ঘটাচ্ছি তাহলে আর কত দেওয়া আছে 1 মিটার, কিন্তু এর একক ভেক্টর i ক্যাপ দেব, কেন বলছে না সরি y অক্ষ বরাবর, তাহলে j ক্যাপ y অক্ষ বরাবর দিলে কি দেব j ক্যাপ দেব, ঠিক আছে নাকি। দেখো নাও তাহলে আমাকে যা যা দেওয়া আছে, তড়িৎ ক্ষেত্র দেওয়া আছে লিখে ফেললাম, আধান 10 কুলম্ব লিখে ফেললাম, y অক্ষ বরাবর সরণ ঘটাবো 1 মিটার লিখে ফেললাম, ঠিক আছে। তাহলে এখন তাহলে এবার তড়িৎ বলটা বের করি, কার্য সমান বল গুণিতক সরণ, তাহলে তড়িৎ বল কত হবে F সমান QE, তাহলে কত দাঁড়াচ্ছে 10 গুণিতক 5 i ক্যাপ প্লাস j ক্যাপ, মানে 50 i ক্যাপ প্লাস j ক্যাপ। এবার কার্য W সমান কি F ডট R, মানে কত দাঁড়াচ্ছে 50 i ক্যাপ প্লাস j ক্যাপ ডট কি দেবো আর এর জায়গায় কত দেবো 1 j ক্যাপ, মানে তাহলে দেখো i ডট j 1 0 হবে আর j ডট j কত হবে 1, মানে 50 থেকে 50 জুল, তাহলে কার্য কত হবে 50, খুব সহজ। তাহলে বৃত্ত কার্য হবে কত 50 জুল, খুব সহজ। দেখো তাহলে এটা তড়িৎ ক্ষেত্রের মধ্যে দিয়ে 10 কিলো, এই তড়িৎ ক্ষেত্রটা ইকুয়েশন দেওয়া আছে 10 কিলো আধানকে y অক্ষ বরাবর নিয়ে যেতে কি কার্য করতে হবে আর বেরিয়ে গেল, খুব সহজ। তাহলে আজকে এই পর্যন্ত থাকলো, ঠিক আছে। তোমাদের যে কথাটা আমি বলছি তোমরা ভালো করে প্রশ্নগুলো দেখবে, আর আমি অবশ্যই লিঙ্ক দিয়ে দেবো, ঠিক আছে। তোমরা লিঙ্কগুলো পেয়ে যাবে, সেখান থেকেও উত্তরগুলো তোমরা লিখে নিতে পারবে। আমি মোটামুটিভাবে যতগুলো কোশ্চেনের অ্যান্সার আমি লিখে দিয়েছি, যেগুলো বাদ বাকি আমি লিখে দিইনি সেগুলো লিঙ্ক দিয়ে দেবো, তোমরা লিঙ্ক দেখে কিন্তু উত্তরটা লিখে নেবে। আর অবশ্যই ভালো করে প্রশ্নগুলো দেখবে, পরীক্ষায় অবশ্যই 100% আসবে, এর একদম বাইরে যাবে না। তোমরা ভালো করে উত্তর লিখবে, ভালো নাম্বার পাবে, ঠিক আছে। তাহলে সবসময় যেটা বলছি যে তোমরা যদি ভিডিওটা ভালো লাগে তোমরা অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে আর শেয়ার করে দেবে, তাহলে তোমার বন্ধুরাও পেয়ে যাবে।
কারণ সবাই লকডাউনে বাড়িতে বসে আছে, তাহলে সবাই কিন্তু পড়াটা পেয়ে যাবে। তাহলে পড়াটা পেয়ে গেলে সবাই পড়বে, সবাই আমার সঙ্গে আনন্দের সহকারে কিন্তু পড়াশোনা করতে থাকবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। পরবর্তী ক্লাসে আবার তোমাদের সঙ্গে আমার দেখা হবে।